হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনএকাডেমি WBPSC। আমাদের খুব তাড়াতাড়ি আনএকাডেমির ক্লাসের সাবস্ক্রিপশনের যে প্রাইস লেভেল সেটা হাইক হয়ে যাচ্ছে। তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন নাওনি তাহলে চাইলে তোমরা আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। তোমরা চাইলে 24 মাস কিংবা 12 মাসের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। বিকজ WBPSC সাবস্ক্রিপশন তোমরা না নিলে প্রাইস কিন্তু খুব তাড়াতাড়ি হাইক হবে। তো এই মুহূর্তে সাবস্ক্রিপশনটি যাদের মনে হচ্ছে ভীষণভাবে প্রয়োজনীয় তারা সাবস্ক্রিপশনটি নিয়ে নাও। এক্ষেত্রে 10% ডিসকাউন্টের জন্য তোমরা অঙ্কিতা লাইফ কোডটি ব্যবহার করতে পারো। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এখানে লঞ্চ করা হচ্ছে। ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান জিওগ্রাফির একটি কোর্স আমরা দেখতে পাচ্ছি। এই কোর্সটির মাধ্যমে তোমরা পলিটি এবং জিওগ্রাফিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। আগমনের আবারও একটি নিউ ব্যাচ 23, এই যে ব্যাচ নাম্বার, এই ব্যাচের মাধ্যমে আবারও যাদের মনে হয় ফাউন্ডেশনটা স্ট্রং করা প্রয়োজনীয় তারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আমার একটি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির কোর্স আসছে এই নভেম্বরে। এটি একটি অ্যাডভান্স কোর্স, এক্ষেত্রেও তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এই পার্টিকুলার কোর্সের মাধ্যমে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারদেরকে আমরা এখানে পড়ার চেষ্টা করব এবং প্রত্যেকটি ক্যারেক্টারকে আমরা এমনভাবে দেখার চেষ্টা করব স্বাধীনতা সংগ্রামে তাদের ইম্পর্টেন্স এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের অ্যাক্টিভিটির কানেকশন। এখানে কম্প্রিহেন্সিভ একটি কোর্স আসছে ল্যাঙ্গুয়েজ পেপারের উপর বেস করে। দেখো, WBCS প্রিপারেশন বা যে কোনো এক্সামে WBPSC প্রিপারেশনের যে সিলেবাসের স্ট্রাকচারটা থাকে সেই স্ট্রাকচারটাকে ফলো করাটা ভীষণভাবেই বাধ্যতামূলক। সে হিস্ট্রি হোক কিংবা জিওগ্রাফি কিংবা ল্যাঙ্গুয়েজ পেপারই হোক কিংবা ম্যাথস রিজনিং, সবটাকেই তাল মিলিয়ে চলতে হয়, আদারওয়াইজ প্রিপারেশন ঠিক মনের মতন হয় না। তাই প্রিপারেশন নিতে নিতে মক টেস্ট কিন্তু একটি উল্লেখযোগ্য রোল প্লে করে। 7 অক্টোবর ফুল লেন্থের এখানে আমরা মক টেস্ট সিরিজ দেখতে পাচ্ছি। 8 অক্টোবর এখানে আমরা ফুল লেন্থের টেস্ট সিরিজ দেখতে পাচ্ছি। WBCS কমব্যাট 2022 প্রিলিমসে WBP এক্সাইজ কনস্টেবল এখানে মেন্সের ফুল লেন্থ মক টেস্ট দেখতে পাচ্ছি এবং WBCS মেন্সের ক্ষেত্রেও ফুল লেন্থ প্র্যাকটিসের সিরিজ আমরা দেখতে পাচ্ছি পেপার 6কে মাথায় রেখে। এখানে আমাদের ডেটগুলো এখানে মার্ক করা রয়েছে। প্রত্যেকটি ডেট তোমাদের প্রিপারেশনের জন্য মার্ক করে রাখা উচিত। যাদের পড়া হয়ে গিয়েছে তারা এক্ষেত্রে উইকের মক টেস্টে পার্টিসিপেট করো। আর যারা এখনো পর্যন্ত আমাদের সাথে সাবস্ক্রিপশন নাওনি তাদেরকে বলবো তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও, এই সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে তোমরা কিন্তু নিজেরা ফ্রি অফ কস্ট এই প্লাস সাবস্ক্রাইবাররা আমাদের মক টেস্টে পার্টিসিপেট করতে পারে। ডিফারেন্ট ইম্পর্টেন্ট ফিচার্স রয়েছে। স্পিড টেস্ট সিরিজ আসছে ইংলিশ, রিজনিং, ম্যাথামেটিক্সের জন্য। ফুল মার্কস এখানে 50, ডিউরেশন 45 মিনিটস। তার মানে বুঝতে পারছো কতটা স্পিডে তোমাদেরকে পারফর্ম করতে হবে। যতটা তাড়াতাড়ি তোমরা স্পিডে পারফর্ম করতে পারবে ততটা সুন্দরভাবে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যাবে এবং তোমাদের মাইন্ডের দিক থেকে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে হ্যাঁ আমরা পারি বা পারি না। অগ্রণী এখানে একটি টেস্ট সিরিজ আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফির, যেটির ডিউরেশন এগেইন 30 মিনিটস, নেগেটিভ মার্কিং এখানে রয়েছে, ফুল মার্কসও রয়েছে এবং তার অ্যানালিসিসও আমাদের টিচারদের দ্বারা তোমাদের সাথে করে দেওয়া হচ্ছে। ইচ অ্যান্ড এভরি টেস্ট সিরিজ, এই সমস্ত কিছুতে পার্টিসিপেশন বা প্লাস সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। অর্থনীতির গোড়ার কথার একটি কোর্স এই মুহূর্তে তোমাদের সাথে চলছে আমার, এবং প্রবাবলি এতটা বেসিক কোর্স আগামী 5-6 মাসের মধ্যে অন্তত আসছে না। তাই ইন্ডিয়ান ইকোনমিকে যারা খুব ইন্ডিয়ান ইকোনমির উপর যারা প্রবলেম ফেস করো তারা এই কোর্সে আমাদের সাথে পার্টিসিপেট করতে পারো। ইচ অ্যান্ড এভরি কোর্সের মাধ্যমে নিজেদের প্রিপারেশনকে, ইচ অ্যান্ড এভরি স্কলারশিপ টেস্টের মাধ্যমে নিজেদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাও। 10 অক্টোবর এখানে যারা র্যাঙ্ক 1, 2, 3 হবে তারা 1 বছর বা তার অ্যাভাব সাবস্ক্রিপশন ফুললি ফ্রি পাচ্ছ। 4 থেকে 13 যাদের হবে তাদের 75% সাবস্ক্রিপশন ফ্রি পাচ্ছ এবং 14 থেকে 20 যারা হবে তাদের 50% সাবস্ক্রিপশন তোমরা ফ্রি পাচ্ছ। তাই তোমাদের যদি মনে হয় WBP সাব ইন্সপেক্টরের এই যে স্কলারশিপ টেস্টে তোমরা পার্টিসিপেট করবে, তোমরা পার্টিসিপেট করো। স্পেশাল ক্লাস এই মুহূর্তে করতে চাইছো, হয়তো দেখে নেবে আগে কিভাবে ক্লাস হয় দেন ক্লাসে আসবে, সেক্ষেত্রেও ডেসক্রিপশনে আমার প্রোফাইলে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, ডাইরেক্টলি সেখানে যাবে, ফলো করে রাখবে আমাকে এবং চাইলে সেখানেও তোমরা স্পেশাল ক্লাসেস করতে পারো। ইন্টারঅ্যাক্টিভ সেশন, লার্নারদের পোল এখানে তোমরা প্রোভাইড
যেটা করা হচ্ছে সেই জায়গাটা তোমরা দেখতে পারো। কখনো কোনো ক্লাস মিস হবে না এই রকমভাবে নোটিফিকেশন আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকি। লেকচার নোটস এখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো আফটার দি ক্লাস, এনি টাইম এনিওয়্যার তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো একটি মাত্র ডিভাইস সাথে ইন্টারনেট কানেকশন। সাবস্ক্রিপশনের ফি এখানে মেনশন করা রয়েছে, সাথে থাকবে 10% ডিসকাউন্ট। তাই প্রত্যেকটি সাবস্ক্রিপশনের ফি এখানে আমরা যদি দেখি পার মান্থ যে ভ্যালুটা দেখতে পাচ্ছ তার থেকেও এখানে 10% ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। মানে মাসে এখানে যদি 24 মাসের সাবস্ক্রিপশন না হয়, নিয়ার অ্যাবাউট 550 টাকার কাছাকাছি একটা সাবস্ক্রিপশন ফি চলে আসছে, যেটি তোমরা ইউজ করলে তোমাদের প্রিপারেশন অনেকটা সুন্দরভাবে এগোতে পারবে। যারা মনে করছো সাবস্ক্রিপশন নিয়ে নেবে তাহলে তারা নিয়ে নাও, বিকজ এই প্রাইস স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড পিডিএফ নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে কানেক্টেড থাকো আমাদের প্রত্যেকজন এডুকেটরের সাথে। তোমরা ক্লাসেস করো, নিজেদের সাবজেক্ট ওয়াইজ বোঝো কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কখন তোমার কি লেভেলের প্রিপারেশন দরকার, সেই অনুযায়ী আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। চল আজকে সিরিজটি স্টার্ট করি। 8 অক্টোবর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আমরা ডিসকাশন করব। ইচ অ্যান্ড এভরিডে আমরা কানেক্টেড রয়েছি, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আমাদের প্রথম এখানে যে কোশ্চেনটি রয়েছে, দ্য উইক ফ্রম অক্টোবর 4 to 10, 2021 ইজ বিং অবজার্ভড অ্যাজ। তো অক্টোবরের 4 থেকে 10 তারিখ পর্যন্ত এখানে কোন দিন হিসেবে সেলিব্রেট করা হবে আমাদের জানতে চাওয়া হচ্ছে। কোন পার্টিকুলার উইক এখানে সেলিব্রেট করা হবে জানতে চাওয়া হচ্ছে। সো ওয়ার্ল্ড স্পেস উইক এখানে সেলিব্রেশন হবে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ডের টিচার্স ডে কবে অবজার্ভ করা হয় গ্লোবালি। তো অক্টোবর মাসের 5 তারিখে ওয়ার্ল্ড টিচার ডে গ্লোবালি অবজার্ভ করা হয়। নেক্সট প্রশ্ন, রিসেন্টলি সুপ্রিম কোর্ট হ্যাজ ইন্ট্রোডিউসড new system by which its crucial decision, including order on bail and stay of arrest, can be communicated electronically to prison authority and investigating agency through a secure channel, name it. আমরা পড়েছি কিন্তু কোশ্চেনটা, আমার মনে হয় তোমরা উত্তরটা করতেও পারছো, বাট ব্যাপারটা যেটা একটা অন্য অ্যাঙ্গেল তোমাদেরকে বলার চেষ্টা করব। এবং কোনো একটা জিনিসের ডেভেলপমেন্ট হলে সেই জিনিসটির ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু আমাদেরকে সবসময় চেক করতে হয় সেই ডেভেলপমেন্টের অ্যাসপেক্টসের সাথে সাথে তার গ্রোথ এবং নিয়ার ফিউচারে কিছু হার্ডেলস আছে কিনা, এবং যদি থাকে তার কনক্লুশনটা কি। তো সুপ্রিম কোর্ট একটি নতুন সিস্টেম ইন্ট্রোডাকশন করেছে, যার থ্রু দিয়ে মানে সেন্সিটিভ যে ইস্যুসগুলো থাকবে সেই ইস্যুগুলোকে একটা সিকিউর চ্যানেলের মাধ্যমে এখানে কি করা হবে, ইনভেস্টিগেট করা হবে। তার নাম এখানে জানতে চাওয়া হচ্ছে। তো এক্ষেত্রে তার নাম কি, তার নাম হচ্ছে ফাস্টার, FASTER। এবার আপাত দৃষ্টিতে মনে হতে পারে বাহ, তার মানে আগে যে সেন্সিটিভ ইস্যুগুলো রাস্তা দিয়ে ডকুমেন্ট নিয়ে যাওয়া হতো সেই লোকটিকে আটকে দেওয়া হতো, এবং সেই লোকটিকে আটকে দেওয়ার ফলস্বরূপ সেই ইনফরমেশনটা সেদিনকে পৌঁছাতো না, বা সেই ইনফরমেশনটাকে ডিলিট করে দেওয়া হতো। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি এখন সেই প্রবলেমটা থাকবে না, এটি ইলেকট্রনিক্যালি স্টোর থাকবে। তাহলে কি আমাদের সমস্ত প্রবলেম চলে গেল? যদি জিজ্ঞাসা করা হয় নিজেদেরকে, একটু বলা যেতে পারে হ্যাঁ আমরা আগের তুলনায় সিকিউর তো হলাম, বাট সমস্ত প্রবলেম চলে কিন্তু গেল না। সমস্ত প্রবলেম চলে গেল না কেন? সমস্ত প্রবলেম চলে গেল না তার একটি অন্যতম কারণ, আজকে যেখানে এই ডেটাটা স্টোর করা হবে এবং যার মাধ্যমে ডেটাটা ট্রান্সফার করা হবে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে, এই ট্রান্সফার অ্যাপ্লিকেশনটা যদি প্রপার না থাকে তাহলে কি সম্ভব? না। তাহলে এই মুহূর্তে এই জায়গাটা ভীষণই ডিফিকাল্ট অ্যাসপেক্ট হিসেবে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এই প্রপার ওরিয়েন্টেশনটা যদি না থাকে, সেখানে যদি সিকিউরিটি ডেটা প্রোটেকশন প্রপারলি মেনটেন না করা হয় এবং সেই জায়গার অথরিটি যদি প্রপারভাবে না আমরা প্রোভাইড করতে পারি, হ্যাকিংয়ের দিকটা যদি না দেখা হয়, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাই এখানে
আমাদের আর কি আগে যেমন রাস্তা দিয়ে হয়তো কাউকে আটকে দেওয়া হতো, এক্ষেত্রেও কিন্তু সিকিউরিটির পার্সপেক্টিভ থেকে হয়তো জ্যাম করে দেওয়া যেতে পারে নেটওয়ার্ককে। তো সেই জায়গাটাকেও খেয়াল রাখতে হবে। যদি সেই জায়গাটিকে আমরা খেয়াল রাখি, মেনটেন করতে পারি, টেকনোলজিক্যালি আমরা অনেকটা অন্যান্য কান্ট্রির মতন, অনেকটা ডেভেলপ কান্ট্রির মতন অনেকটা সাউন্ড, তো এই অর্থে এটা আমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে যাবে এই জায়গাটা একটু মাথায় রাখলে। এবার আমরা যদি একটু সুপ্রিম কোর্টকে নিয়ে পড়াশোনা শুরু করে দিই, আরবিআইকে নিয়ে যাবতীয় যা পড়াশোনা করেছি আমার মনে হয় তোমাদের মোটামুটি সেটা মাথায় বসে গিয়েছে। এবার সুপ্রিম কোর্টকে নিয়ে আমরা যদি একটু পড়াশোনা শুরু করি, রেগুলেটিং অ্যাক্ট 1773 দ্বারা সুপ্রিম কোর্ট অফ জুডিকেচার অ্যাট ক্যালকাটা এটা তৈরি হয়। ঠিক আছে, সুপ্রিম কোর্ট অফ জুডিকেচার অ্যাট ক্যালকাটা তৈরি হয় 1773-এ, এবং কোর্ট অফ রেকর্ড উইথ ফুল পাওয়ার অ্যান্ড অথরিটি থাকে। তো তার কাছে কোর্ট অফ রেকর্ড থাকবে, ফুল পাওয়ার থাকবে এবং অথরিটি থাকবে। এই যে রেগুলেটিং অ্যাক্ট 1773 দ্বারা সুপ্রিম কোর্ট যে 1774-এ এলো, it was established to hear and determine all all complaints for any crime, and also certain hear and determine any suits or action in Bengal, Bihar, Odisha। তার মানে বেঙ্গল, বিহার, ওড়িশার সমস্ত কমপ্লেনগুলো, যে কোনো টাইপের কমপ্লেনই হোক না কেন, সেটা শোনার জন্য এই সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার এস্টাবলিশমেন্ট করা হয়। এবার সুপ্রিম কোর্ট পরবর্তী টাইমে মাদ্রাজ এবং বোম্বেতেও এস্টাবলিশ করা হয় কিং জর্জ III-এর দ্বারা। কিং জর্জ III-এর দ্বারা মাদ্রাজে হয় 1800-তে আর বোম্বেতে হয় 1823-এ। এবার অ্যাকর্ডিং টু দি আর্টিকেল 124 to 147, 12 का 4 তোমাদেরকে বলেছিলাম কোন একটি সেশনে, তো সুপ্রিম কোর্ট 124 to 147 Part 5 of the Constitution deal with the organization, independence, jurisdiction, power, procedure of the Supreme Court. সুপ্রিম কোর্টের নাম্বার অফ জাজেসের যে বিল 2017-তে, এটি আমরা যদি দেখি 4টে জাজকে অ্যাড করা হয়েছে, মানে এই মুহূর্তে আমাদের জুডিশিয়াল স্ট্রেংথ 34 হয়ে গেছে, ইনক্লুডিং দি সিজেআই। তাহলে ইনক্লুডিং দি সিজেআই জুডিশিয়াল এখানে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি 34। 48তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি হলেন NV রামানা। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া স্টাবলিশ হয়েছে কবে? 26শে জানুয়ারি 1950। প্রথম উইমেন হাইকোর্ট জাজ তার নাম আন্না এখানে চান্দি। তারপর ফার্স্ট উইমেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া লীলা শেঠ। ফার্স্ট উইমেন জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ফতিমা বিবি। তো এখানে আনা চণ্ডী বা চণ্ডী যাই বলো না কেন, লীলা শেঠ, প্রতিমা বিবি, এই নামগুলো আমরা পড়তে পড়তে রিভিশন হয়ে যাবে। তো সুপ্রিম কোর্টের এই ডেটাটা একদম নতুন দিলাম, তোমরা রিভিশন করবে অবশ্যই এবং এই ডেটাটিকে মুখস্থ রাখার চেষ্টা করবে। নেক্সট এখানে অ্যাজ পার আরবিআই what has been set as ways and means advances limit for the central government during এখানে অক্টোবর 2021 টু মার্চ 2022, এইটা ইগনোর করো। ঠিক আছে, তো এখানে ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স বলতে কি বুঝিয়েছে তারপর না আনসার করতে পারবে। তো 50,000 কোটি, যদিও বা এই টাইপের কোশ্চেন আমাদের রিসেন্টলি প্রিলিমিনারি বেসেও আসছে, তো পরীক্ষা হওয়ার আগে আগে এই টাইপের কোশ্চেন এলে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা জানি দুটো মার্কেট সম্পর্কে, মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট। তো মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে মানি মার্কেট রেগুলেটেড বাই এখানে আরবিআই, ক্যাপিটাল মার্কেট রেগুলেটেড বাই সেবি। এবার মানি মার্কেট হচ্ছে শর্ট টার্ম মার্কেট আর ক্যাপিটাল মার্কেট হচ্ছে লং টার্ম মার্কেট। এবার এই যে মার্কেটে যখন বিভিন্ন সময় গভর্নমেন্টের টাকার দরকার পড়ে, তখন গভর্নমেন্ট বিভিন্ন বিল বা আমাদের বলতে পারি সিকিউরিটির মাধ্যমে মার্কেট থেকে টাকা তোলে এবং এই কাজটা করে দেয় আরবিআই। সো ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স, টি বিল ইত্যাদি ইত্যাদির দ্বারা মার্কেট থেকে টাকা তোলা হয়। এই মুহূর্তে 50,000 কোটি টাকা তার লিমিট রাখা হয়েছে। এই যে আরবিআইকে নিয়ে বলছিলাম, আরবিআই কি কমার্শিয়াল বডি নয়। প্রথম গভর্নর আরবিআই এর অসবর্ন স্মিথ, সালটা কত? 35 থেকে 37। ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর CD দেশমুখ, কত? 43 থেকে 49। প্রথম উইমেন ডেপুটি গভর্নর KJ উডিসি, 2003। অনলি প্রাইম মিনিস্টার যিনি এখানে গভর্নর হয়েছেন আরবিআই এর, মনমোহন সিং,
82 টু 85। 2016-তে আরবিআই এর অরিজিনাল অ্যাক্ট 1934-এর অ্যামেন্ডমেন্ট ঘটে এবং ইমপ্লিমেন্টেশন এখানে করা হয় ফ্লেক্সিবল ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্কের। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে ফর্মিউলেট করে ডক্টর বি আর আম্বেদকরের দ্বারা একটা বই, দ্য প্রবলেম অফ দি রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন, 1923। সেন্ট্রাল ব্যাঙ্কিং ইনস্টিটিউশন এখানে স্টাবলিশড হয়েছিল অন দ্য বেসিস অফ দি সাজেশন রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স, 1926, যাকে আমরা হিল্টন ইয়াং কমিশন নামেও পরিচিত যেটি। তো আমার মনে হয় এই ডেটাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এই ডেটাগুলি তোমাদের মুখস্থ হয়ে গেছে যারা অনেকদিন ধরে পড়ছো। যারা নতুন পড়ছো তাদের একটু টাইম লাগবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফাউন্ডেশন হয়েছে তাহলে 1 এপ্রিল 1935, হেডকোয়ার্টার মুম্বাই, গভর্নর শক্তিকান্ত দাস। সেবির এখানে 1988, হেডকোয়ার্টার এগেইন মুম্বাই, অজয় ত্যাগী হচ্ছে চেয়ারম্যান। ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি ফাউন্ডেড হয়েছে 1999, হেডকোয়ার্টার হায়দ্রাবাদ, চেয়ারম্যান এখানে সুভাষ চন্দ্র কুন্টিয়া। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, দ্যাট ইজ নাবার্ড, নাবার্ডের ফাউন্ডেশন হয়েছে 82-তে, হেডকোয়ার্টার মুম্বাই, চেয়ারম্যান চিন্তালা গোবিন্দা রাজলু। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাউন্ডেড হয়েছে 1990, হেডকোয়ার্টার এখানে লখনৌ, চেয়ারম্যান এস রমন। আর ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক ফাউন্ডেড হয়েছে 88, ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক এবং সেবি একই বছরে জন্ম, এরা হচ্ছে বন্ধু, ঠিক আছে। সো হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, এমডি সিইও হচ্ছে শারদা কুমার হোদা। সো এই জায়গাগুলোকে একটু দেখবো এবং সিইও চেয়ারপারসন এরা চেঞ্জ হয়ে যায়, বাট আমাদের ফাউন্ডেশন ইয়ার হেডকোয়ার্টার তো চেঞ্জ হবে না। সেগুলো যদি সুন্দরভাবে পড়ে ফেলতে পারি তাহলে আমাদের কিন্তু পরীক্ষাতে কোনো ব্যথা থাকবে না। নেক্সট কোশ্চেন, প্রেজেন্টলি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ স্টার্টেড দি কনস্ট্রাকশন অফ পরশুরাম কুণ্ড, হুইচ স্টেট? তো এই টাইপের অ্যাক্টিভিটি আমরা যদি দেখি ন্যাচারালি মনে হতে পারে কি চলো কুণ্ড আছে, হিন্দুর সাথে কানেক্টেড আছে, উত্তরপ্রদেশ হয়তো আনসার হবে, বাট না না না, ইটস অরুণাচল। তো আমি তোমাদেরকে এখানে এই কোয়েশ্চেনটিকে আরেকবার রিমার্ক করলাম, তোমরা দেখে নেবে একবার। Next, which financial body approved 40 million loan for a project aimed at improving the quality of health services in Meghalaya? মেঘালয়ার হেলথ সার্ভিসকে এখানে কোয়ালিটি প্রোভাইড করার জন্য এগেইন ওয়ার্ল্ড ব্যাংক এখানে লোন প্রোভাইড করেছে। লাস্ট দিন পড়লাম, মনে করো তো, স্লাইডটাতে আমি যাব বাট তোমরা মনে করো ততক্ষণ। তার আগে ওয়ার্ল্ড ব্যাংকের এখানে প্রেসিডেন্ট ডেভিড মালপাস, তো ফাউন্ডেশন ওয়ার্ল্ড ব্যাংকের হয়েছিল 1944-এ এবং ব্রিটেন উডস নিউ হ্যামিসফিয়ার ইউনাইটেড স্টেটে এটির ফাউন্ডেশন হয় এবং 189 মেম্বার আমরা দেখতে পাচ্ছি। তো মনে পড়ে গেছে আশা করা যায়, ইজ অফ ডুইং বিজনেস, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ইজ অফ লিভিং রিপোর্ট, ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট, তাই তো মনে পড়ে গেছে। এবার দেখো এই যে এত কিছু আমরা মনে করছি, ডেভেলপমেন্ট করছি, কিসের অ্যাসপেক্টে করব? ইকোনমিক অ্যাসপেক্টে করব, গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টে করব। তো গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংক। এবার এই 5টি ডেটা আমি যে তোমাদেরকে বললাম চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করো। ইজ অফ ডুইং বিজনেস, ঠিক আছে, ওয়ার্ল্ডের বিজনেস করলে কি হবে? ওয়ার্ল্ডের এখানে ডেভেলপমেন্ট হবে। ওয়ার্ল্ডের কতটা ডেভেলপমেন্ট হলো? ওয়ার্ল্ডের ডেভেলপমেন্ট রিপোর্ট। ডেভেলপমেন্ট হলে লাইফের এখানে ইজিং বাড়বে, ইজ অফ লিভিং ইন্ডেক্স, ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট এবং গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট, ইকোনমিক্যালি কতটাকে প্রসপেক্ট পাচ্ছে। Which space agency recently launched এখানে Landsat 9 স্যাটেলাইট, Landsat 9 স্যাটেলাইট। তো এই লঞ্চিংটা করা হয়েছে আমাদের নাসার দ্বারা, কিন্তু আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে জ্যাক্সা আমি তোমাদের বলেছিলাম, বলো তো কোথাকার? ইসরো আমরা জানি, স্পেস এক্স এটাও আমরা জানি। তার মানে দেখো আমরা অপশানও জানি, আমাদের কোনো কনফিউশনই থাকবে না পড়তে গিয়ে। তো স্পেস এক্স ইলন মাস্ক ফাউন্ডেশন মাত্র রিসেন্ট 2002, হেডকোয়ার্টার হচ্ছে ইউএসএ, ঠিক আছে, ইলন মাস্ক 2002 ইউএস। নাসা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এগেইন হেডকোয়ার্টার ইউএস, বাট ফাউন্ডেশন কিন্তু 1958-এ, অনেকটা পুরনো অনেকটা পুরনো। মার্সের 2020 পার্সিভিয়ারেন্স মিশন, যেটি নাসার মুন টু মার্স এখানে এক্সপ্লোরেশন, এখানে আমরা অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি। রেড প্ল্যানেটকে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাডি করার জন্য এই পার্সিভিয়ারেন্স মিশন আমরা দেখতে পাই। সো এই পার্সিভিয়ারেন্স মিশনের মাধ্যমে যে ডেভেলপমেন্টগুলো হয় এগুলো আমরা পড়েও ছিলাম, তো নতুন করে বলছি না।
কিন্তু নাসা এখানে অ্যানাউন্স করেছে ভেনাসের মিশন 2030-এর মধ্যে। ভেনাস মিশন, ভেনাস একটি হস্টাইল ওয়ার্ল্ড, তো এখানে সালফিউরিক অ্যাসিড এবং তার সারফেস টেম্পারেচার নট এনাফ হট বলা যায়, তো মেল্ট লেড, তো তার জন্য এখানে আমরা দেখতে পারি মানে লাইফ নিয়ে চিন্তাভাবনা বা ভবিষ্যতের চিন্তাভাবনা করা হচ্ছে। তো আজকে অনেক ইনফরমেশন হয়ে যাচ্ছে, এই জায়গাটা আর রিভিশন করাচ্ছি না, তোমরা যারা রিভিশন নিজেরা করতে পারবে করে নাও, আদারওয়াইজ ফার্দার আমরা এই ব্যাপারগুলিকে নিয়ে কথা বলবো। ডিফারেন্ট স্পেস এজেন্সি নিয়ে পড়েছিলাম, তাহলে জ্যাক্সা এতক্ষণে তোমাদের আশা করি মনে পড়ে গেছে জাপানের। তো SSI স্পেস স্টাডি ইনস্টিটিউট ইন ক্যালিফোর্নিয়া, SSI ক্যালিফোর্নিয়া, SSI ক্যালিফোর্নিয়া এভাবে বলতে থাকবে, আশা করি মনে থাকবে। SSI ক্যালিফোর্নিয়া স্পেস স্টাডি ইনস্টিটিউট ইন ক্যালিফোর্নিয়া। রিসেন্টলি মিড ডে মিল স্কিম নাম বদলে গেছে, কি নামে বদলে গেছে? PM নিউট্রিশন প্ল্যান, এই নামে মিড ডে মিল স্কিম বদলে গেল। এই ডেটাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, ক্লিন ইন্ডিয়া প্রোগ্রাম ইনঅগ্রেট করা হয়েছে কোন স্টেটে? ক্লিন ইন্ডিয়া প্রোগ্রাম ইনঅগ্রেট করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরপ্রদেশে। ক্লিন ইন্ডিয়া প্রোগ্রাম উত্তরপ্রদেশে এখানে আমরা ইনঅগ্রেশন দেখতে পাচ্ছি। এবার উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড ও তোমরা অনেকে গুলিয়ে ফেলো, তাই আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলে তোমাদের সাথে কানেকশন রাখতে চাই। তো উত্তরাখণ্ডের ডিটেলটা নয় না পড়লাম, বাট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি উত্তরাখণ্ডের আমরা পড়েছিলাম। এখানে নন্দদর, তারপর বিনসার, গোবিন্দ পাশু, তারপরে কেদারনাথ, মুসৌরি, তারপরে হচ্ছে সোনা নদী। তো এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিগুলিকে আমাদেরকে উত্তরাখণ্ডের রেসপেক্টে দেখতে হবে। আস্তে আস্তে আমরা মুখস্থ করব, একদিনে কিন্তু পারবে না। তাহলে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ আলাদা। আমি জানি এটা অনেকের মনে হচ্ছে কি এটা কি বলছেন, উত্তরাখণ্ড আর উত্তরপ্রদেশের আইডিয়া আমরা জানি না, জানো, বাট পরীক্ষাতে কি হয় অনেক সময় ভাবি এক করে ফেলি আরেক। তো একটু নিজের মাইন্ডকে আরেকবার সতর্ক করে দেওয়া, ওরে এতে দুটো এক নয়। নেক্সট এখানে বিজয় কালচারাল ফেস্টিভ্যাল অর্গানাইজ করা হয়েছে কোথাকার ইন্ডিয়ান আর্মির দ্বারা? তো আনসার ইজ কলকাতা। কলকাতার ইন্ডিয়ান আর্মির দ্বারা বিজয় কালচারাল ফেস্টিভ্যাল অর্গানাইজ করা হয়েছে। এই ছিল আলোচনা। রেগুলারিটি মেনটেন করো, নতুন কোর্সেস আসছে সেখানে কানেক্টেড থাকো, প্রত্যেকটি কোর্সের মাধ্যমে নিজেদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। থ্যাংক ইউ।